জন্মদিন তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1861 সালে তার জন্ম এবং 1944 সালে তার দেহাবসান। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রসায়ন বিজ্ঞানকে অবলম্বন করে মানুষের জীবন জীবিকার আসল সমস্যার সমাধান করে দেশে এক স্বনির্ভর স্বাধীন বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি রসায়ন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় সারা জীবনকে রসায়ন চর্চার কাজে নিজেকে নিয়োজিত করেন। ভারতবর্ষে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক হলেন বাঙালি রসায়ন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র। প্রফুল্লচন্দ্র রায় হলেন একজন শ্রেষ্ঠ রসায়নবিদ, গবেষণাগারের পরিশ্রমী বৈজ্ঞানিক, মার্কিউরাস নাইট্রাইটের মতো গুরুত্বপূর্ণ যৌগের আবিষ্কর্তা, রসায়ন বিদ্যা গোষ্ঠীর প্রতিষ্ঠা, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা, ভারতের দেশীয় শিল্পোন্নয়নের প্রতিকৃত, হিন্দু রসায়ন শাস্ত্রের রচয়িতা, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা, দরদি মহান শিক্ষক, উত্তর ও পূর্ববঙ্গে বিধ্বংসী বন্যার ত্রাণ কার্যে ছাত্রসহ সক্রিয়ভাবে যোগদান সহ অসংখ্য সমাজসেবা ও জনহিতকর কার্যের রূপকার। প্রাচীন ভারতের রসায়ন চর্চায় যে সমস্ত ভেষজ নিদর্শনের বর্ণনা আছে, যেমন বাসক, তালমেঘ, কুর্চি প্রভৃতি সবই বৈজ্ঞানিক প্রণালীতে তৈরি করে সাফল্যের সাথে ব্যবসায়িক কাজে লাগিয়েছেন বিজ্ঞানী ও কর্মযোগী প্রফুল্লচন্দ্র রায়। সর্বোপরি প্রফুল্লচন্দ্র রায়ের স্বদেশানুরাগ ও দেশপ্রেম এক জ্বলন্ত নিদর্শন। 1861 সালের 2রা আগস্ট বাংলাদেশের খুলনা জেলার পাইকপাড়া থানার রালুলি গ্রামে জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মের সময় পাইকপাড়া থানার রালুলি গ্রামটি যশোর জেলায় অবস্থিত ছিল। প্রফুল্লচন্দ্র রায়ের পিতার নাম হরিশ্চন্দ্র রায় এবং মাতার নাম ভুবন মোহিনী। পিতা হরিশ্চন্দ্র রায় ছাত্র হিসাবে খুবই মেধাবী ছিলেন। পিতা হরিশ্চন্দ্র রায় পার্সি ভাষা জানতেন, সংস্কৃত ও আরবি ভাষাও শিক্ষালাভ করেন। ইংরেজি সাহিত্য তার দখল কম ছিল না। প্রফুল্লচন্দ্র রায়ের মা ভুবন মোহিনী ছিলেন ভাড়া সিমলা গ্রামের নবকৃষ্ণ বসুর কন্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং ভুবন মোহিনীকে বাংলা শিক্ষা পাঠ করতে সাহায্য করেছিলেন। চার দেওয়ালের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগতো না সেদিনের সেই কিশোর প্রফুল্লচন্দ্রের। তবে পড়াশোনাকে একেবারে অবজ্ঞা করতেন না তিনি। ধীরে ধীরে বইয়ের প্রতি এক ধরনের টান অনুভব করলেন। কখনো কখনো রাত্রি জেগে বই পড়তেন। ভালো লাগতো নিউটনের জীবনী পড়তে। গ্যালিলিওর উপর যে সামাজিক উৎপাদন করা হয়েছিল সেই কাহিনী শুনে চোখ দুটো অশ্রুসজল হয়ে উঠতে আর ভালোবাসতেন শেক্সপিয়ারের নাটক করতেন। রাত জেগে পড়াশোনা করার ফল অচিরেই পেতে হলো তাকে। এমনিতেই তিনি ছিলেন রুগ্ন আর দুর্বল। ভয়ঙ্কর অনিয়মে অজীর্ণতা রোগ পেয়ে বসল তাকে। রোগের তাড়না এতদূর পৌঁছল যে হরিশ্চন্দ্র তার এই ছেলেটিকে কলকাতায় রাখতে ভরসা পেলেন না। তাকে নিয়ে চলে গেলেন রারুলি গ্রামে। তখন তিনি হেয়ার স্কুলের 4th ক্লাসের ছাত্র। এই সেই চেনা মাঠ, চেনা পরিবেশ। এখানে এসে যেন হাফ ছেড়ে বাঁচলেন 13 বছরের কিশোর প্রফুল্লচন্দ্র। এবার আর দৌরাত্ম নয়, আমচুরি করা নয়, প্রফুল্লচন্দ্রের চরিত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। বাড়িতে অসংখ্য বই ছিল, বাবার সংগ্রহ। এবার সেই বইয়ের রাজত্বে ডুবে গেলেন প্রফুল্লচন্দ্র। মন দিয়ে পড়লেন রাজেন্দ্রলাল মিত্র, বিধিমার্থ সংগ্রহ, শেক্সপিয়ারের নাটক, আরও কত। Avogadro breathed his last in 9 July 1856. However, there was no much importance or regards for his hypothesis at the time of death. There were several reasons at that time. John Dalton opposed and didn't accept the hypothesis, the general lack of difference between atoms and molecules. Besides all, there was a general skepticism about the real existence of atoms. Avogadro argued that the gases like oxygen and hydrogen can exist as molecules with 2 atoms, not 1. This new knowledge from Avogadro made the provocation, and it seemed to be a challenge to the widely accepted indivisible atomic theory of John Dalton. There were many conferences, arguments, seminars, etc. regarding this contradiction. Avogadro continued to ascertain his discovery is accurate through different papers on the subject as well as other chemical research. His hypothesis got their vindication very late after his death in 1860. It was when Stanislav Cannizzaro clarified a system of atomic weight determined using Avogadro's work.
Then only his hypothesis has been accepted without doubt. Thus, his ideas on molecular nature of the simple gases have been proved to correct. Avogadro's hypothesis paved the way for the rise of the concept, the gram molecular weight, that is, a mass of substance equal to its molecular weight analyzed in grams. কেকুলের শান্তি বিঘ্নিত করে চলেছিল। তিনি যেভাবে এর সমাধান করেছিলেন তা তার উক্তিতেই শোনা যায়। আমি টেবিলে বসে এক পাঠ্যপুস্তক রচনার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু ঠিকমতো মনোনিবেশ হচ্ছিল না। আমার ভাবনা চিন্তা সুদূর পরিক্রমা করছিল, পরমাণুরা আমার চোখের সামনে নৃত্য করছে। আমার মনোচক্ষু লম্বা লম্বা সারিতে তাদের সাপের মতো এদিক ওদিক করতে দেখতে পাচ্ছে, কিন্তু হঠাৎ একটি সাপ তার নিজের লেজ মুখের মধ্যে পুড়ে আমার চোখের সামনে বৃত্তাকারে ঘুরতে লাগলো, যেন আমাকে জ্বালানোর জন্য। আমি যেন এক বিদ্যুৎ ঝলকে জেগে উঠলাম। এই দৃশ্য কেকুলের মনে দানা বেঁধে ধারণার জন্ম দিল যে কার্বনের শিকল বৃত্তির আকারে আবদ্ধ হতে পারে। কেকুলের কথানুসারে হয়ে রসায়নবিদরা বেনজিনের গঠনে এইভাবে রূপ দিলেন। জৈব রসায়নে বেনজিন বলয়ের এক বিরাট ভূমিকা। বলয়ে কার্বন পরমাণুর সংখ্যা বিভিন্ন হতে পারে, বলয়গুলি মিলিতভাবে নানাবিধ জ্যামিতিক রূপ নিতে পারে। কার্বনের খোলা শিকলের বেলায় যেমন বলয়ের ক্ষেত্রেও তেমনি বহুবিধ বিভিন্ন গঠনশৈল আছে। জৈব রসায়নের বইতে সঙ্গে জ্যামিতির বইয়ের কিছু সাদৃশ্য আছে, কেননা জ্যামিতিক নকশা অনুকূল জটিল জৈব গঠনের গঠনশৈল সংকেতগুলোকে বইয়ের প্রায় প্রত্যেক পাতায় দেখা যায়। তো যার সম্পর্কে আমি বলতে চলেছি তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। তিনি 1791 সালে জন্মেছিলেন এবং 1867 সালে মারা যান। তার জীবন শুরু হয়েছিল একেবারে নিম্ন স্তর থেকে। তিনি 1791 সালের 22শে সেপ্টেম্বর লন্ডনের টেমস নদীর তীরে নিউইংটন বার্কস নামে একটা শহরতলির এলাকায়। বাবা ছিলেন নিরক্ষর এক কর্মকার। 9 বছর বয়সেই তাকে হারান হয়, ফলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই সময় সরকারি দারিদ্র্য ভাতায় তাদের সংসার চলত। মাইকেলের ভাগ্যে সারাদিন যুক্ত একটিমাত্র শুকনো রুটি থাকতেন লন্ডনের একটা গাড়ি ভাড়ার ভাঙা ঘর ছেলে গড়ে। অথচ অক্ষর জ্ঞান শূন্য এরকম একটা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিজ্ঞান গবেষণার প্রতি তার ছিল প্রবল আগ্রহ, কিন্তু এই আগ্রহকে কাজে লাগানোর মতো কোনো সুযোগই ছিল না তার কাছে। বাল্যকালে বেশি দিন স্কুলে পড়াশোনা করারও সুযোগ হয়নি তার। বছর কয়েকের মধ্যে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তারপর নেমে আসে রোজগারের ধান্দায়। প্রথমে তিনি পত্রিকা ফেরি করার কাজ করেন। তখনকার দিনে আজকের মতো ঘরে ঘরে পত্রিকা কিনে পড়ার প্রচলনও ছিল। কেউ পত্রিকা কিনে পড়তেন, কেউ বা পড়তেন না। পত্রিকার হকাররা একজন পাঠককে পয়সার বিনিময়ে কিছুক্ষণের জন্য পত্রিকা ভাড়া দিতেন। তারপর তার পড়া হয়ে গেলে আবার নিয়ে যেতেন আরেকজনের কাছে। এমনি করে পত্রিকা ভাড়া দেওয়ার কাজ চলত। আর এই পত্রিকা ভাড়া দেওয়াই কাজ করছিলেন কিশোর ফ্যারাডে। এরপর তিনি কাজে নেন বই বাঁধাইয়ের কারখানা। এখনকার কাজ তার ভালো না লাগলেও এখানে তিনি বেশ কিছু মূল্যবান বই পড়বার সুযোগ পান। তখন তার 19 বছর বয়স। তখন একদিন প্রকৃতি বিজ্ঞানের উপর বক্তৃতানুষ্ঠান সংক্রান্ত একটি বিজ্ঞাপন তার চোখে পড়ে। প্রবেশ মূল্য 1 শিলিং। পয়সা ধার করে নিয়ে তিনি ঢুকে পড়লেন হলের ভেতরে। কিন্তু তিনি শুধু বক্তৃতাই শুনলেন, নোটও করে আনলেন। তারপর সেই নোট এবং তার সাথে ছবি সংযোজন করে রচনা করলেন একটি বিজ্ঞানের বই। যে দোকানে তাদের বাঁধাইখানার বইপত্র বিক্রি করা হতো, সেই দোকানেরই একজন গ্রাহক তাকে একজন বিখ্যাত বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভির বক্তৃতা শোনার সুযোগ করে দিলেন। শোনার পর তিনি হামফ্রের বক্তৃতার উপর একটি নোট তৈরি করলেন। তারপর সেই নোট খাতা পাঠিয়ে দিলেন স্যার হামফ্রির কাছে। তার নোট পড়ে তো তিনি মহা খুশি। ফ্যারাডেকে তিনি ডেকে পাঠালেন এবং তার সঙ্গে কাজ করার সুযোগ করে দিলেন। পরে ফ্যারাডে পুস্তক বাঁধাইখানার চাকরি ছেড়ে দিয়ে সোজা চলে এলেন হামফ্রে ডেভির ল্যাবরেটরিতে। শুরু করছি আমি, ভালো লাগবে। 1778 সালের অক্টোবর মাসে প্রিসলি প্যারিস আসেন এবং ল্যাভিসিয়ার এর সাথে সাক্ষাৎ করে তার ফ্লজিস্টন লোহিত বায়ু সংক্রান্ত পরীক্ষার ব্যাপারে আলোচনা করেন। ল্যাভিসিয়ার ওই পরীক্ষাগুলি পুনরায় করে দেখলেন এবং ফ্লজিস্টন লোহিত বায়ু ধারণাকে নেহাত অর্থহীন বলে
বুঝতে পারলেন। তিনি আরও বলছিলেন যে বায়ুর এক অংশ ধাতুর সাথে সংযুক্ত হয়ে ধাতুবর্ষ সৃষ্টি করছে। নতুন সৃষ্ট গ্যাসের মধ্যে যে কোনো বস্তু দ্রুত ও সহজভাবে উঠতে পারে, কারণ বায়ুর যে অংশ দহনে সাহায্য করে না তার দ্বারা বায়ু লঘুতা প্রাপ্ত হয় এবং বায়ু দ্রুত দহনের সহায়ক। 1778 সালের মধ্যে ল্যাভেসিয়র এর ধ্যান ধারণা পরিষ্কার হয়ে ওঠে। তিনি প্রথম রসায়ন বিজ্ঞানী যিনি বললেন যে বায়ু হচ্ছে দুটি গ্যাসের সংমিশ্রণ, একটি দহন সহায়ক, অন্যটি সহায়ক নয়। 1779 সালে ওই সহায়ক গ্যাসটির গ্রিক শব্দের অনুসরণে নাম দিলেন অক্সিজেন। গ্রিক শব্দের অর্থ অ্যাসিড উৎপাদক। অপর অসহায়ক অংশের নাম দিলেন অ্যাজোট, গ্রিক অর্থ প্রাণহীন। 1790 সালে চাপটাল গ্যাসটির নাম দেন নাইট্রোজেন। এতৎসত্ত্বেও ল্যাভেসিয়র এর চরিত্রে নৈরাশ্যজনক এক দুর্বলতা ধরা পড়ে। তিনি অক্সিজেন আবিষ্কারের ক্ষেত্রে প্রিস্টলির নাম কোনোভাবে উল্লেখ করেননি, উল্টে এমন ধারণা সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা করেছেন যেন তিনি অক্সিজেন মৌলটির প্রকৃত আবিষ্কর্তা। প্রিস্টলি এ ব্যাপারে অবদানকে যৎ সামান্য এবং গুরুত্বহীন বলে উল্লেখ করছেন। প্রিস্টলির রসায়ন চর্চার প্রয়াসকে বাল্যখিল্য সুলভ বলে তাচ্ছিল্য করেছেন। প্রিস্টলি তার পরীক্ষাগত সাফল্যের ফলাফলের প্রকৃত তাৎপর্য বুঝতে পারেননি, যা ল্যাভেসিয়র পেরেছিলেন। তাই ল্যাভেসিয়র অক্সিজেন আবিষ্কারের কৃতিত্বটুকু ছাড়া কোনো আনুষঙ্গিক সমস্ত ব্যাপারে প্রশংসা দাবি করতে পারেন। তার কোনো একটি মৌলিক পদার্থ আবিষ্কারের কৃতিত্ব অর্জনের প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষা ছিল। তার আগে বা পরে কোনো ব্যক্তি রসায়ন বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে তার মতো অবদান রাখতে পারেননি, তবে তিনি কোনোদিন কোনো মৌলিক পদার্থ আবিষ্কারের নিরবিচ্ছিন্ন অধিকারী হতে পারেননি। তাছাড়া ল্যাভেসিয়র বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে প্রাণীর ব্যবহার সম্পর্কে পরীক্ষা করেছিলেন। তিনি প্রাণীদেহে উৎপন্ন তাপ পরিমাপ করে দেখাতেও সমর্থ হয়েছিলেন যে প্রাণ ধারণ প্রক্রিয়া দহন প্রক্রিয়ার সাথে তুলনীয় এক প্রক্রিয়া বিশেষ। 1783 সালে ক্যাভেন্ডিশ দেখিয়েছিলেন যে তার আবিষ্কৃত দহনশীল গ্যাসটি বায়ুতে জ্বলতে পারে এবং জল তৈরি করে। ফ্লাজিস্টনপন্থী ক্যাভেন্ডিশ ফ্লাজিস্টন তত্ত্বের আলোকে দহন প্রক্রিয়াটির ব্যাখ্যার ওপর জোর দেন। ল্যাভেসিয়র পরীক্ষাটি উন্নত এক পদ্ধতি দ্বারা পুনরায় সংগঠিত করেন এবং উৎপন্ন দাহ্য গ্যাসটির নাম দেন হাইড্রোজেন, গ্রিক অর্থ জল উৎপাদক, যা আধুনিক রসায়ন বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। তিনি ধারণা করতে পেরেছিলেন যে প্রাণীজগৎ মূলত কার্বন ও হাইড্রোজেন সমৃদ্ধ খাদ্য সামগ্রীকে তাদের নিঃশ্বাসবাহিত অক্সিজেন এর সাহায্যে সংগঠিত দহন প্রক্রিয়ায় ভেঙে ফেলে এবং প্রশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প আকারে বার করে দেয়। এখানে ল্যাভেসিয়রের দাবি অনুসারে হাইড্রোজেন প্রজ্বলন বিষয়ে পরীক্ষাটিও তার মৌলিক ভাবনা প্রসূত। প্রকৃতপক্ষে ল্যাভেসিয়রের বিরুদ্ধে অন্যের কৃতিত্ব হরণ করার অভিযোগ ছিল। তাহলে